আমন্ত্রণ দর্শক, আজকের আগুয়ান ৭১ আয়োজিত প্রতি রাতের লাইভে আমরা ১৭তম পর্বে এসে উপস্থিত হয়েছি এবং এই পর্বটিতে আমরা পেয়েছি ৩ জন গুণী মানুষকে। ৩ জনই যুক্ত হয়েছেন প্রাণের শহর খুলনা থেকে। আমরা যে ৩টি মানুষকে আজকে আমাদের এই প্রোগ্রামে অতিথি হিসেবে পেয়েছি, আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন SM ইকবাল হোসেন বিপ্লব। তিনি সিডিপি খুলনা বিভাগীয় সমন্বয়ক এবং একই সাথে নিরাপদ সড়ক চাই নিশ্চা এটির খুলনা মহানগরের আহ্বায়ক। আমাদের সাথে উপস্থিত রয়েছেন MA মান্নান বাবলু। তিনি সহকারী অধ্যাপক, খুলনা পাবলিক কলেজ। আমাদের সাথে যথারীতি আরো একজন গেস্ট উপস্থিত রয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন নওশিন জাহান, যিনি হ্যাবিটেবল আর্থ বাংলাদেশ এই সংস্থাটির CEO হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের ৩ জনকেই আমরা আগুয়ান ৭১-এর প্রতি রাতের লাইভে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, একটু বলে নিতে চাই, আজকের এই ৩ জন গুণী ব্যক্তির বাংলাদেশ ভাবনা নিয়ে আমরা আজকের আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি। এই প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে সুধী জনের বাংলাদেশ ভাবনা। আজকের প্রোগ্রামে আমি সর্বপ্রথম চলে যেতে চাই MA মান্নান বাবলুর কাছে। স্যার আমাদের সাথে উপস্থিত রয়েছেন খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক। তিনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমরা স্যারের কাছ থেকে আজকে দেশ নিয়ে তার কি ভাবনা এটি আসলে শুনতে চাইবো। MA মান্নান বাবলু, আমি প্রথমেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো যে এই করোনার যে একটি ভয়াল থাবা, এই থাবা থেকে কিন্তু পুরো বিশ্বই কিন্তু এই থাবায় কিন্তু নাকাল হয়েছে। তো বাংলাদেশও কিন্তু সেই থাবা থেকে কিন্তু বাঁচতে পারেনি। আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের দেশের ১,২০,০০০ মানুষকে করোনা রোগী হিসাবে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তো এখানে আসলে রাজনৈতিক কতটা ব্যর্থতা ছিল, তারপর হচ্ছে আমাদের নীতি নির্ধারণী মহলে যারা ছিলেন বিভিন্ন পর্যায়ে তাদের কতটুকু ব্যর্থতা ছিল। তারা যদি ব্যর্থ না হতেন তাহলে কি এমন পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হতো, নাকি আমরা আরো বেশি ভালো থাকতে পারতাম? প্রতিটা বিষয় নিয়ে আসলে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে আপনি যেহেতু একজন শিক্ষক এবং খুলনা পাবলিক কলেজ, খুলনা বিভাগের, খুলনা জেলার একটি স্বনামধন্য কলেজের আপনি টিচার হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি আপনার কাছে আসলে জানতে চাইবো, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু সক্রিয় হয়েছে। তারা কিন্তু যাদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। তারা কিন্তু বিভিন্ন ভাবে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছে এবং এই যারা দায়িত্ব পালন করছে তাদের কিন্তু একটি বড় অংশ আমরা দেখতে পাচ্ছি খুলনার যারা তরুণ রয়েছে তারা কিন্তু খুলনা পাবলিক কলেজের স্টুডেন্ট। আপনি সেই কলেজের একজন টিচার হিসেবে আপনার স্টুডেন্টদের এই ধরনের মানসিকতা, মানবিক মূল্যবোধ সম্পন্ন আচরণ, এটা আপনাকে কতটা অনুপ্রাণিত করে এবং একই সাথে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? MA মান্নান বাবলু। জি, ধন্যবাদ জনাব আব্দুল্লাহ চৌধুরী। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আগুয়ান ৭১-এর সম্মানিত পরিচালক, সম্মানিত প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরীকে। আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত অন্য ২ জন সম্মানিত অতিথি, যথাক্রমে হ্যাবিটেট আর্থ বাংলাদেশের CEO নওশিন জাহান এবং নিরাপদ সড়ক চাই খুলনা মহানগরীর সুযোগ্য আহ্বায়ক SM ইকবাল হোসেন বিপ্লবকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই লাইভ অনুষ্ঠানের সাথে জড়িত অন্যান্য সকল কলাকুশলী ও সম্মানিত দর্শক শ্রোতাদের। জনাব আব্দুল্লাহ চৌধুরী, আমার কাছে আপনার প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। বিগত ৬ মাস যাবৎ নতুন এক ব্যাধি করোনার আঘাতে পুরো বিশ্ব আক্রান্ত। আমি সর্বপ্রথমে স্মরণ করতে চাই সেই সমস্ত মানুষদের যারা করোনার আঘাতে প্রাণ হারিয়েছেন। মহান আল্লাহর দরবারে আমি সেই সব নিহতদের রুহের সর্বোচ্চ শান্তি কামনা করি। একই সাথে এই মুহূর্তে যারা এই মরণ ব্যাধি করোনার সাথে যুদ্ধ করছেন তাদের আশু সুস্থতা কামনা করি, তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং একই সাথে তাদের পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ করছি আপনারা ধৈর্য সহকারে
এই পরিস্থিতির মোকাবেলা করুন। আমি অত্যন্ত সংক্ষেপে ধন্যবাদ জানাই বৈশ্বিক এই বিরাজমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় যারা সম্মুখ যুদ্ধে ভূমিকা পালন করছেন তাদেরকে, বিশেষ করে দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, আমলা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য খাতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সাথে যারা জড়িত আছেন সবাইকে, এই মহামারী থেকে পরিত্রাণের উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক সংগঠন অনেক ভূয়সী ভূমিকা পালন করছে, আছে যুব সমাজ। এক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের প্রিয় শিক্ষার্থীরাও। যে কথা জনাব আব্দুল্লাহ চৌধুরী আপনি বলেছেন শিক্ষার্থীদের ব্যাপারে, আমার প্রিয় কর্মস্থল খুলনা পাবলিক কলেজের ছাত্ররাও করোনা প্রতিরোধে এবং করোনা আক্রান্তদের সহযোগিতায় সম্মুখ যুদ্ধ থেকে প্রতিনিয়ত কাজ করে চলছে। আমি সবাইকে এই মহতী কার্যক্রমে অংশগ্রহণের জন্য সাধুবাদ জানাই, আমি সবাইকে ধন্যবাদ জানাই। একই সাথে সবার প্রতি, বিশেষ করে আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আমার বার্তা হলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বয়সে নবীন, তোমরা কখনো আবেগী না হয়ে বাস্তবতার নিরিখে কাজ করবে। তোমরা যারা এই কাজের সাথে জড়িত তোমরা মহান। পৃথিবীতে অনেক ফুল ফোটে, কিন্তু সব ফুল দিয়ে মালা গাঁথা হয় না, সব ফুল দিয়ে দেবতার আরাধনা হয় না। নিশ্চয়ই তোমরা জাতির গর্ব, তোমরা জাতির পথ প্রদর্শক। তোমরা যারা শিক্ষার্থীরা এই করোনা যুদ্ধের মোকাবেলা করছো, তোমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। তোমরা এই সময়ের সবচেয়ে সাহসী সন্তান। সবসময় নিজেকে নিরাপদে রাখবে, সেবার মনোভাব অব্যাহত রাখবে। মনে রাখবে, তুমি নিজে সুস্থ না থাকলে দেশের জন্য, এই জাতির জন্য, আমাদের জন্য তুমি ভালো কিছু করতে পারবে না। অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। বর্তমান বিশ্ব তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরাই আগামীর ভবিষ্যৎ। সরকার এবং আমাদের সবার জন্যই এই করোনা মোকাবেলার অভিজ্ঞতাটি এই প্রথম। এক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও সহযোগিতার হাত বাড়াতে হবে। বর্তমান সরকার বিভিন্নভাবে এই মহামারী মোকাবেলার চেষ্টা করছে। সরকারি কার্যক্রমের সাথে ব্যক্তিগতভাবে আমাদেরও সহযোগিতার হাত সম্প্রসারিত রাখতে হবে। সর্বোপরি মসজিদ, মন্দির, প্যাগোডা সহ বিভিন্ন উপাসনালয়ে গিয়ে নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে। করোনার টিকা আল কোরআনের মধ্যে খুঁজতে হবে। করোনার টিকা সালাত সহ আমাদের ধর্মীয় রীতিনীতির মধ্যে খুঁজতে হবে। জি জনাব আব্দুল্লাহ চৌধুরী। অসংখ্য ধন্যবাদ এম এ মান্নান বাবলু স্যার। আমি আসলে বলতে চাই যে আমাদের যারা সম্মুখ যোদ্ধা রয়েছেন, আমাদের চিকিৎসক, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সাংবাদিক ভাইয়েরা, একই সাথে কিন্তু ভুললে হবে না যে আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন এরাও কিন্তু আসলে সম্মুখ যোদ্ধা। আমরা যদি একটু দেখি যে আমাদের যাদের বাসায় হচ্ছে খাবার নেই, আমাদের যারা আসলে মার্কেটে যে আমরা কেনাকাটা করতে পারছি না, আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও কিনতে পারছি না, আমরা একটি ফোন কল করলেই কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আমাদের বাসাতে এসে আমাদের যা দরকার সেটি কিন্তু দিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু আসলে বাহিরে বের হতে হচ্ছে না। তো সে সকল ভলেন্টিয়ারদের আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। যাই হোক স্যার, আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই হ্যাবিটেবল আর্থ বাংলাদেশ, এই সংস্থাটির সিইও নওশীন জাহান আমাদের সাথে উপস্থিত রয়েছেন। নওশীন জাহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি, অত্যন্ত ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাই। একই সাথে আসলে প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইবো যে হ্যাবিটেবল আর্থ বাংলাদেশ এই সংস্থাটির আপনি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংস্থাটি আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, এই সংগঠনটির পথ চলা কিভাবে শুরু হয়েছিল এবং আপনারা কি লক্ষ্যে এখন কাজ করে চলেছেন, প্রত্যেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো। নওশীন জাহান। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আগুয়ান ৭১কে। আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রদ্ধেয় স্যার, বিপ্লব দাদা, আমাদের সাথে যারা আছেন সমস্ত দর্শককে আন্তরিক ধন্যবাদ। Actually, I was from Khulna University. My background was environmental science. তো যখন আমি আসলে স্টুডেন্ট ছিলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যখন আমি পড়াশোনা করছি, তখন থেকেই আমার মাথার মধ্যে একটা চিন্তা আসে যে অ্যাকচুয়ালি এটা একটা অ্যাপ্লাইড সায়েন্স। সো পাশ করে বের হওয়ার পরে হয়তো আমি জব সার্চ করবো বা সামথিং লাইক দ্যাট, কোন একটা ইন্টারন্যাশনাল এনজিও অথবা ন্যাশনাল, এখান থেকে আমার পথ চলা। কিন্তু তারপরে আমার একটা স্বপ্ন ছিল যে আই হ্যাভ টু সার্ভ ফর দ্য কমিউনিটি। দ্যাটস ওয়াই আমি 2012 সালে সরকারি নিবন্ধন গ্রহণ করি এবং সেখান থেকেই আমি রিসার্চ কনসালটেন্সি ইন্টারন্যাশনালি করা শুরু করি। দেন এখন পর্যন্ত অলমোস্ট 10 ইয়ার্স আমার জার্নি। আমি চেষ্টা করছি মানুষের জন্য বা হ্যাবিটেবল আর্থ, যেটাকে বাংলায় বলি আমি বাসযোগ্য ধরিত্রীকে বাসযোগ্য করার জন্য আসলে চেষ্টা করে যাচ্ছি, যে কতটা চেঞ্জ অ্যাকচুয়ালি আমরা আমাদের হ্যাবিটেট মাদার আর্থের জন্য আনতে পারি। সো আমার নিবন্ধন যদি আপনি বলেন সেটা 2011 সালে। অসংখ্য ধন্যবাদ নওশীন জাহান। আমি আসলে আরেকটু জানতে চাইবো যে হ্যাবিটেবল আর্থ এটি কি শুধুমাত্র গবেষণাধর্মী একটি সংগঠন, নাকি আসলে মাঠ পর্যায়ে আপনাদের কোনো কাজ রয়েছে না, কিনা? এটা পার্সোনালি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সো পার্সোনালি ওটা আমার প্রফেশন। কিন্তু আমরা ভলান্টিয়ারি কাজ, আপনি যদি আমার পেজ ভিজিট করেন আপনি হয়তো দেখবেন যে কোভিড-19 এ আমরা পর্যাপ্ত পরিমাণ এবং যে কোনো ডিজাস্টারের সময় আমরা সবসময় মাঠে থাকি, এবং আমি ইয়ুথ লিডারশিপটাকে সবসময় বেশি প্রায়োরিটাইজ করি আর কি। তো এই জায়গাটা থেকে আমি সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি যে মাঠ পর্যায়ে কাজ করার। অসংখ্য ধন্যবাদ নওশীন জাহান। আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি যেতে চাই SM ইকবাল হোসেন বিপ্লবের কাছে, যিনি সিডিপি খুলনা বিভাগীয় সমন্বয়ক এবং একই সাথে নিরাপদ সড়ক চাই নিশ্চাপ এই সংগঠনটির খুলনা মহানগরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন একজন তরুণ সংগঠক SM ইকবাল হোসেন বিপ্লব। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের প্রোগ্রামে। এবং একই সাথে আমি আসলে জানতে চাইবো যে সিডিপি সংগঠনটি আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, এটির পথ চলা কিভাবে শুরু, এবং এখন আসলে কি করছে সিডিপি? ধন্যবাদ আগুয়ান 71 এবং আব্দুল্লাহ চৌধুরীকে, এবং দুজন আজকে যে অতিথি অন্য দুজন আছেন নওশীন জাহান এবং এম এ মান্নান বাবলু ভাই, দুজনকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সিডিপির পক্ষ থেকে। আপনি যে কথা বলেছেন যে আসলে সিডিপি সৃষ্টি কিংবা সিডিপি কি কর্মকাণ্ড সাধারণত পরিচালনা করে, সিডিপি মূলত একটি ন্যাশনাল সংগঠন, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ। সিডিপির জন্ম খুলনাতে 1997 সালে এবং এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম টুটু, তিনি মূলত একজন বাম রাজনৈতিক ছিলেন। তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেই হচ্ছে গিয়ে সিডিপির পথ চলা, এবং সিডিপির বর্তমান নির্বাহী পরিচালক জনাব সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম, তিনি আমাদের হেড অফিস ঢাকায়, ওখানেই বসেন। আমি সিডিপিতে আছি বিগত প্রায় 1 যুগের মতন হচ্ছে, এবং খুলনা ডিভিশনাল কোঅর্ডিনেটর হিসেবে আমি কর্মকাণ্ড পরিচালনা করছি। সিডিপি হচ্ছে আপনার পরিবেশ, জলবায়ু, গবেষণা, মানবাধিকার, খাটজমি, ভূমিহীন এবং যারা এবং প্রকাশনা, তারপরে আপনার রিসার্চ সেন্টারের মাধ্যমে বিভিন্ন গবেষণালব্ধ বিষয়বস্তু আমরা সরবরাহ করে থাকি। আর এই মুহূর্তে সিডিপি মূলত হচ্ছে গিয়ে জার্মান সরকারের বিশেষ করে ব্রেডের সহায়তায় এসপেস নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে খুলনা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে। তা খুলনাতে আমরা মূলত হচ্ছে গিয়ে জলবায়ু বিষয়ে, যেমন মাধ্যমিক যেসব বিদ্যালয় আছে সেখানে ছাত্রছাত্রীদের জলবায়ু বিষয়ে পাঠদান করাই সে ওই স্কুলের শিক্ষকদের মাধ্যমে, যে আসলে বর্তমান প্রেক্ষাপটে জলবায়ুর গুরুত্ব এবং জলবায়ু বিষয়টা কি, এইসব বিষয়ে মূলত হচ্ছে গিয়ে ধারণা দেওয়া হয়। এছাড়াও গ্রামে জলবায়ু সহিষ্ণু গ্রাম গঠনের লক্ষ্যে কাজ করা হচ্ছে, যে ঝড় বর্ষা বন্যায় আসলে দুর্যোগে কিভাবে টিকে থাকতে হয়, এবং এই বর্তমান বৈশ্বিক এই জলবায়ু বিষয়টা নিয়ে কিভাবে আসলে আমাদের টিকে থাকতে হবে, এভাবে গ্রামগঞ্জে আমরা গ্রামে কাজ করি। এছাড়াও শহরের বস্তিবাসীদের মাধ্যমেও আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকি।
এখানে ফ্রি হেলথ ক্যাম্প থেকে শুরু করে গবেষণা, বিভিন্ন রকমের উপকরণ, এগুলো সাধারণত হচ্ছে গিয়ে সিটিপি করে থাকে। এবং সিটিপি খুলনায় আমাদের দোলখোলা হচ্ছে অফিস, এবং এখান থেকেই মূলত হচ্ছে গিয়ে আমাদের এই অঞ্চলের কর্মকাণ্ড পর্যন্ত হয়ে থাকে। এছাড়া সিটিপির একটি প্রকাশনা আছে, উপকূল পরিবেশ বার্তা, যেটি পরিবেশ বিষয়ে মূলত হচ্ছে গিয়ে বিভিন্ন প্রবন্ধ, প্রতিবেদন এগুলো প্রকাশিত হয়ে থাকে। এবং এখানে বাংলাদেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যে সমস্ত পরিবেশ কিংবা জলবায়ু বিষয়ে যেসব ঘটনাবলী রয়েছে সেগুলো ওখানে করা হয়। এর ছাড়াও সিটিপিতে এই মুহূর্তে 400-র উপরে প্রকাশনা আছে। সিটিপি নিজস্ব প্রকাশনা আছে বিভিন্ন ইস্যুর উপরে, বিশেষ করে এই অঞ্চলের লবণাক্ততা, ঝড়, বর্ষা, বন্যা, খরা, এসব বিষয় এবং পরিবেশ, জলবায়ু, সুন্দরবনের উপরে একটি বড় ধরনের গবেষণা সিটিপির আছে। এগুলোই নিয়ে মূলত হচ্ছে গিয়ে সিটিপি কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এস এম ইকবাল হোসেন বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যা বলছিলেন আমি আসলে একটি তথ্য নেওয়ার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আমরা জানি যে সিডিপির অফিস আপনি যেমনটি বলছিলেন দোলখোলাতে, এবং সেই অফিসে আপনাদের কিন্তু একটি লাইব্রেরি রয়েছে, এবং সেই অফিসে কিন্তু আমি যতদূর জানি যে খুলনার সচেতন তরুণ সমাজের একটি যাতায়াত রয়েছে। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে যখন শুনেছে যে আপনি আজকের প্রোগ্রামটিতে গেস্ট হিসেবে আসবেন, তো ওই লাইব্রেরি থেকে আসলে বই নিয়ে পড়ার কোনো সুযোগ তরুণদের আছে কিনা? ধন্যবাদ আব্দুল্লাহ চৌধুরী, আপনাকে অত্যন্ত একটি ভালো প্রশ্ন করেছেন। সিডিপিতে আসলে অবশ্যই বই নিয়ে পড়ার সুযোগ আছে। দুটো লাইব্রেরি আছে, একটি ডিজিটাল লাইব্রেরি, একটি অ্যানালগ লাইব্রেরি। এবং ওখানে লাইব্রেরিতে আমাদের দেশি বিদেশি বিভিন্ন অনেক বই আছে বিভিন্ন ইস্যুর উপরে, এবং ইস্যু ভিত্তিক 110টি ইস্যুর উপরে আমাদের ওখানে হচ্ছে গিয়ে বিভিন্ন তথ্য আছে। সেখানে নারী নির্যাতন বলেন, জলবায়ু বলেন, পরিবেশ বলেন, মানবাধিকার বলেন, এরকম 110টি ইস্যু আছে যেখানে তথ্য সংরক্ষিত আছে। যে কোনো সময় যে কেউ আসলে এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন, এবং এর জন্য সদস্য হতে হয়। সদস্য স্টুডেন্টদের জন্য আসলে আমরা কোনো সদস্য ফি নিই না সাধারণত, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি সদস্য হন সেক্ষেত্রে আমাদের একটা ফি আছে, সেটাও খুব একটি নামমাত্র ফি আছে। এছাড়াও আপনার বিভিন্ন বই, পত্রিকার কাটিং, যেগুলো হচ্ছে গিয়ে আপনার জাতীয় এবং আঞ্চলিক যেগুলো সংরক্ষিত আছে, এগুলো যে বই আসলে ব্যবহার করতে পারে। খুলনা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষকরা এবং দেশি বিদেশি অনেকেই কিন্তু এখানে আসলে যাতায়াত করেন, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছেলেরা কিন্তু এখানে আমাদের সিডিপিতে আসেন, এবং তারা তাদের সুবিধা মতো তথ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করে থাকেন, যেটা যে কেউ যে কোনো সময় গেলেই পাবেন। তবে বর্তমানে আমাদের অফিস টাইম হচ্ছে আপনার 9টা থেকে 5টা, এবং শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেলাম। আমি এখন যেতে চাই এম এ মান্নান বাবলু স্যারের কাছে। আমি আসলে স্যার আপনার কাছে জানতে চাইবো যে আমরা বর্তমানে আসলে যে যুগে বাস করছি, আমরা দেখেছি যে A+ একটি ছড়াছড়ি, এবং গার্জিয়ানদের ভেতরে ছোটবেলা থেকেই তার সন্তানকে ক্লাসে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে, এমন একটি প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়ার একটি মনোভাব আমরা দেখেছি। এবং সব থেকে সত্য কথা সেটি হচ্ছে যে একটি ক্লাসে স্টুডেন্ট যদি 50 জন থাকে, তার মধ্যে কিন্তু 3 জন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হতে পারবে, বাকি 47 জন কিন্তু আসলে এই তালিকায় স্থান পাবে না। সেক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতা আমাদের ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে আসলে হতাশ করে তুলছে কিনা জীবনের প্রতি। এবং আসলে আমি আরেকটি কথা জানতে চাইবো স্যার, যে সার্টিফিকেট নির্ভর যে একটি প্রতিযোগিতা, সার্টিফিকেট পেতে হবে, সার্টিফিকেটের জন্য যুদ্ধ করতে হবে, তো এরকম একটি যুদ্ধ কি আসলে আমাদেরকে একটি মানবিক বাংলাদেশ বা একটি কার্যকর রাষ্ট্রে সুনাগরিক তৈরি করতে কি আসলে বাধা প্রদান করছে, নাকি এটি আসলে আমাদের দেশটাকে আসলে দেশের যে কার্যক্ষমতা, দেশের যে লক্ষ্য, দেশের যে আমাদের যে প্রবৃদ্ধি বলি অর্থনীতিতে, প্রত্যেকটা বিষয়কে কি আসলে বেগবান করছে, নাকি এসব ক্ষেত্রে আরো বেশি বাধা প্রদান করছে?
জি, জনাব আব্দুল্লাহ চৌধুরী, আপনি একটি খুব সুন্দর প্রসঙ্গের অবতারণা করেছেন। ইভেন আমরা যখন পড়াশোনা করেছি, আমি 1990-এর এসএসসি ব্যাচ, আমরা তখনও দেখেছি যখন পাবলিক পরীক্ষার কোনো রেজাল্ট আসতো, আমাদের সময় এ প্লাস বা গ্রেডিং সিস্টেম এরকম ছিল না। আমরা আগে যখন ছিল তখন বোর্ড ভিত্তিক ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, বোর্ড স্ট্যান্ড, স্টার এগুলো ছিল। তখন দেখতাম, আমরা দেখতে পেয়েছি যে একটি গ্রামে যদি কেউ এ প্লাস পেত কোনো পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষায়, তাকে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসতো। ইভেন অনেকে ফুলের মালা নিয়েও দেখতে আসতো। এরকম আমরা একটা সময় আমি নিজে স্বচক্ষে দেখেছি, এবং সেই সময় আমি নিজেও 90 সালে এসএসসি পাস করেছি এরকম একটা সময়ের মধ্যে দিয়ে। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা একটু ভিন্নতর। আসলে মূলত শিক্ষা আমাদের একটি জন্মগত অধিকার, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। শিক্ষা ব্যবস্থাটা আসলে এমন হওয়া উচিত না যে এটা নিতান্তই পাশের হার বাড়ানোর জন্য একটি প্রতিযোগিতা। বর্তমানে বিভিন্ন পাবলিক পরীক্ষায় এ প্লাসের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ছে এ বিষয়টা প্রাসঙ্গিক। আমাদেরকে সবসময় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্য থাকতে হবে। পাবলিক পরীক্ষায় শুধু এ প্লাস পেতে হবে এমনটাই নয়। আমাদের শিক্ষার্থীরা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবকরা, ইভেন আমরাও অভিভাবক, আমাদের বাচ্চাদের আমরা সবসময় চাই রেজাল্ট রেজাল্ট রেজাল্ট, সার্টিফিকেট। এই একটা সার্টিফিকেট অর্জনের জন্য প্রতিনিয়ত আমরা যুদ্ধ করে যাচ্ছি। ইভেন দেখা যায় যখন ভর্তি পরীক্ষা হয় বিভিন্ন ভালো সরকারি স্কুলে, তখনও দেখা যায় ক্লাস 3 ভর্তি পরীক্ষার জন্য, ক্লাস 6 এর ভর্তি পরীক্ষার জন্য, 7 এর ভর্তি পরীক্ষার জন্য মনে হচ্ছে যেন একটা বিশেষ পরীক্ষার মতো একটা প্রতিযোগিতা। আসলে বিষয়টা এমন হওয়া উচিত না। আমাদের সবসময় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাবলিক পরীক্ষায় এ প্লাসটাই আমাদের বড় কথা না, মানসম্মত অর্থাৎ গুণগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে হবে। সবার মধ্যে কিভাবে গুণগত শিক্ষা বা মানসম্মত শিক্ষার প্রসার ঘটে তার জন্য পলিসি তৈরি করা এবং পলিসির সফল বাস্তবায়ন করতে হবে। গুণগত শিক্ষা বা মানসম্মত শিক্ষা আসলে মূলত শুরু হয় পরিবার কেন্দ্রিক। এটা পরিবার থেকেই প্রথমে শুরু হয়, তারপরে আমরা শিক্ষাঙ্গনের প্র্যাকটিস হয়, এবং সর্বোপরি এই মানসম্মত শিক্ষা বা গুণগত শিক্ষার যে সফল বাস্তবায়ন, এটা ইমপ্লিমেন্টেশনটা হয় হচ্ছে মানুষ যখন তার বৈষয়িক জীবনে যায়, চাকরি জীবনে যায়, সামাজিক জীবনে যায়, তখন মূলত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই যে গুণগত শিক্ষা, মানসম্মত শিক্ষার পরিচয়টা ঘটে। বারবার শুধু কাগজে কলমে শিক্ষানীতি করলেই হবে না, টেকসই শিক্ষানীতি ও এর সফল বাস্তবায়নটা হচ্ছে আমাদের কাছে মুখ্য, এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। অবশ্যই শিক্ষা নীতির সাথে যে সমস্ত কর্মকর্তা বিন্দু, দেশের যে সমস্ত নীতি নির্ধারক বিন্দু জড়িত, এ বিষয়ে নিশ্চয়ই তারা আন্তরিক। শিক্ষা ব্যবস্থাকে মূলত সার্বজনীন করতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রে আদৌ কোনো বৈষম্য না রেখে একটি একই সরল রেখায় একটি একই কাঠামো অনুসরণ করা যেতে পারে। সাধারণের জন্য, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক যে শিশুটি লেখাপড়া করছে, যে বিদ্যালয়ে লেখাপড়া করছে, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, তার যেন গুণগত শিক্ষার মানটা নিশ্চিত হয়, এ ব্যাপারে আমাদের আন্তরিক হতে হবে। আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের কৃষক আমরাই গর্ব এবং আমরাই তাদের সেবার দাবিদার থাকব। আমরা কখনো প্রতিযোগিতায় লিপ্ত হব না, এই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সব ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীরা যাতে কোনো অবস্থাতেই কোনো অসুস্থ প্রতিযোগিতার দিকে ধাবিত না হয়। এই বিষয়টি আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, শিক্ষার্থীদের সেভাবে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। জনাব আব্দুল্লাহ চৌধুরী। ধন্যবাদ স্যার, শিক্ষার বাস্তব চিত্রটি আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং আপনার কথার মধ্যে আসলে অনেক বেশি পরামর্শমূলক কিছু কথাও বলেছেন। আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন, আশা করব যে এমন চিন্তা ভাবনা তাদের মধ্যেও জাগ্রত হবে। আমি আসলে এখন যেতে চাই নওশীন জাহানের কাছে, হ্যাবিটেবল আর্থ বাংলাদেশ সংস্থার সিইও। নওশীন জাহান, আমি আসলে জানতে চাই যে হ্যাবিটেবল আর্থ বাংলাদেশ এটির আসলে এখন পর্যন্ত সফলতা কি কি, এবং একই সাথে যদি আপনি একটু বলতেন যে তরুণদের এই ধরনের সংস্থার সাথে কাজ করাটা আসলে কেন জরুরি, আমরা কেন তরুণরা এই ধরনের সংস্থার সাথে কোঅপারেট করব। নওশীন জাহান। জি ধন্যবাদ।
আব্দুল্লাহ ভাই। আসলে সফলতা ব্যর্থতার এটার পর্যালোচনা করা বা এটার মাপকাঠি আসলে খুবই আপেক্ষিক একটা ব্যাপার। কারণ আপাত দৃষ্টিতে আমি যেটাকে সফল মনে করছি সেটা আরেকজন মানুষ সফলতা তার কাছে সেটা নাও মনে হতে পারে। এটা আসলে সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার। তো যে ভাবনাটা নিয়ে অ্যাকচুয়ালি হ্যাবিটেবল আর্থের পথ চলা শুরু, সেটা হচ্ছে যে আমাদের দেশে আপনি দেখেন যে তার প্যান্ডেমিক বা এপিডেমিক যে ধরনের পড়াশোনা আমরা করে থাকি, আমরা কিন্তু মূলত ব্যাপারটা হয়ে যায় যে কুকিশ লেভেলে ওটা থাকে। ওটা কিন্তু আমরা মাঠ পর্যায়ে আমরা এখন যে সংস্থাগুলোর মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলা করি বা এখন যেভাবে মানুষ সচেতন হচ্ছে, আপনি দেখেন কোভিড-19 যখন চীনে শুরু হলো তখন থেকে কিন্তু আপনার মিডিয়াতে প্রচুর প্রচারণা চলতেছিল, কিন্তু তখনও কিন্তু বাংলাদেশের মানুষ ওই অ্যাকসেপ্টেন্স লেভেলে ছিল না। তারা মনে করতেছিল যে হ্যাঁ এটা একটা চীন পর্যন্ত আসবে, এটা একটা গুজব বা এই ধরনের সুপারস্টিশন আমাদের সবসময় কাজ করে। তো আমরা যে কোনো পরিবর্তন নিতে গেলে সবসময় আমরা যে টাইমটাকে নষ্ট করি, আমরা এই যে লকডাউন গুলো এখন দিচ্ছি সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলা কিন্তু এটা অনেক আগেই তারা কিন্তু দেখেন থাইল্যান্ডের অবস্থা, তারা কিন্তু অলরেডি এটাকে ওভারকাম করতে পেরেছে। তো আপনি যে কোনো পরিবর্তন আনতে গেলে প্রথমে আপনার সেই মানসিকতাটা তৈরি করতে হবে। সনাতনী মানসিকতা নিয়ে কিন্তু আসলে কোনো পরিবর্তন সম্ভব নয়। তো হ্যাবিটেবল আর্থ কতটুকু সফল আমি জানি না। আমার পথ চলা শুরু আমি মনে করব যে জীবনের শেষ দিন পর্যন্ত আইনস্টাইনের মতো লোকও বলেছেন যে তিনি জ্ঞান সমুদ্রের একটা বালুকণা নিয়ে মাত্র নাড়াচাড়া করেছেন, সেখানে আমি সামান্য একটা অর্গানাইজেশনের সফলতা আসলে বলতে পারবো না। বাট I want to say যে I am just trying to involve the ইয়ুথ জেনারেশন, কারণ যারা অ্যাকচুয়ালি আমাদের পরিবর্তনটা আনবে সমাজে, যাদের হাতে ভবিষ্যতের চাবিকাঠি, যারা অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে আমরা যারা বিশ্বাস করি, তারা যদি মাঠে আসে, দেখেন আপনি কোথাও যদি কারো ব্লাড লাগে, আপনার সবার আগে কারা এগিয়ে যাচ্ছে? বাঁধন থেকে বা যে কোনো সংস্থা থেকে কোনো তরুণরা এগিয়ে যাচ্ছে। এই মাঠ পর্যায়ে কোভিড-19 বয়স্কদের থেকে আপনি দেখেন যে তরুণরাই কিন্তু সবার দোরগোড়াতে এই ত্রাণ সামগ্রীগুলা নিয়ে পৌঁছে দেওয়ার ট্রাই করতেছে। তো তারুণ্য নির্ভর বাংলাদেশকে যদি আমরা দেখতে চাই, আমরা যদি এই প্রজন্মটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, অবশ্যই তারুণ্যের কোনো বিকল্প নেই। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করছি যে অবশ্যই সবাই ওয়েলকাম। এখানে তারা গবেষণা করতে পারবে, তারা এখানে তাদের ভলান্টিয়ার সার্ভিস দিতে পারবে। এভরিওয়ান ইজ ভেরি মাচ ওয়েলকাম টু আস। অ্যাজ এ সিইও আমার পক্ষ থেকে আমি সেটা বলতে পারি। তবে এটা সফলতার নির্ধারক আমি না, এটা আমার জনগণই বলবে মাঠ পর্যায়ে আমার কাজের সফলতা বা আমার কাজের ভিত্তিতে এটা আসলে নিরীক্ষণ করা হবে যে আমি কতটুকু সফল বা আমি কতটুকু অ্যাকচুয়ালি পারছি। ধন্যবাদ। নওশীন জাহান, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আবারও আপনার কাছে জানতে চাইবো যে আমরা যদি দেখি যে আপনাদের যে গবেষণাগুলো, এই গবেষণাগুলো মানে আপনি যেটি বলছিলেন একটু আগে যে আমাদের করোনা যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আসলে আমরা কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু মোকাবেলা করতে পারিনি প্রথম থেকেই। এখন পর্যন্ত কিন্তু আমাদের নীতি নির্ধারণী মহলে যথেষ্ট গাফিলতি কিন্তু চোখে পড়েছে। তো একইভাবে কি আমি এটি বলতে পারি যে আপনারা যে গবেষণাটি করছেন এটি কি আসলে আমাদের নীতি নির্ধারণী মহলে যারা রয়েছেন তারা কি এই বিষয়টাতে আপনাদের সাথে কোঅপারেট করছেন কিনা, আপনাদের গবেষণাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, এবং আসলে এই গবেষণাগুলো কি মাঠ পর্যায়ের মানুষের মাঝে কি পৌঁছায় যাচ্ছে কিনা? কারণ দিন শেষে যদি গবেষণাটা শুধুমাত্র আপনাদের মধ্যে কুক্ষিগত থাকে, সেক্ষেত্রে আসলে রাষ্ট্র কিভাবে উপকৃত হবে? অ্যাকচুয়ালি আপনি দেখেন আমাদের অপশন কতটুকু। আপনি দেখবেন আজকে একটা নিউজ হয়েছে যে আমাদের এই দক্ষিণাঞ্চলে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরাতে কেন কোভিড-19 বিস্তৃতিটা এই রিসেন্ট টাইমে এত বেশি, এটার জিনোম আবিষ্কার করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির কিছু শিক্ষার্থী। আপনি খবরটা জানেন কিনা আমি ঠিক জানি না। তো নীতি নির্ধারণী পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি কাদের সাথে কোঅপারেট করব? আপনি একটা ডাক্তারের কাছে এখন যান, সে সেবা পর্যন্ত আপনাকে দিচ্ছে না। মানবিকতার যে লেভেলটাতে আমরা বিলং করতাম সেখানে মানুষের দাফন পর্যন্ত হচ্ছে না। তো আমার গবেষণা তো বহু দূরের কথা, আমরা তো মানুষ পর্যন্ত পৌঁছাইতেই পারতেছি না। আমাদেরকে সরকারি পর্যায়ে আমরা চেষ্টা করছি যে বারবার আমরা জেলা পর্যায়ে আমরা কমিউনিকেট করার, আমরা তাদেরকে বারবার নক করছি, কিন্তু আমাদের সাথে সেইভাবে কোনো আমরা যারা এই বিষয়ে কাজ করতেছি আমরা
নিজেদের উদ্যোগে আমরা নিজেরা ফান্ড রেইজ করে কিন্তু এই কাজগুলো করতেছি। বাংলাদেশে গবেষণা নির্ভর সেই ফিল্ডটা কিন্তু এখনো তৈরি হয় নাই, যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী যারা মোটামুটি একটু ভালো সিজিপিএ বিলং করে সবাই কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে। দেশকে আঁকড়ে ধরে নিয়ে যারা বসে আছি তারা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি সেই সফলতার কথাই বলেন তারা কিন্তু খুব একটা বেশি লাভবান হচ্ছে না। আপনি দেখেন আমরা নতুন অর্গানাইজেশন, আমি বলবো সিজিপি খুলনাতে কিন্তু আমরা আমার বিপ্লবদার হাত ধরেই অনেকটা আমরা এগিয়েছি, আমরা পথ, তারা আমাদেরকে পথ দেখিয়েছেন। কিন্তু এই গবেষণাধর্মী যে প্রতিষ্ঠানগুলো আমরা যারা কাজ করছি, আমাদের নেপথ্যে মানুষগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে কয়জন চিনে? আমাদেরকে চেনার দরকার নেই, কিন্তু আমাদের যে সুফলটা আমরা যদি একটা মিনিস্ট্রির মাধ্যমে এটা পৌঁছে দিতে চাই, সেই মাধ্যমটা কিন্তু আমরা কখনো সঠিকভাবে পাচ্ছি না। সে কোঅপারেশনটা কিন্তু আমাদেরকে নীতি নির্ধারণী মহল থেকে করা হচ্ছে না। এখানে কিন্তু আপনি দেখেন একটা হিউজ গ্যাপিং থেকে যাচ্ছে আমাদের সাথে, যেটা আপনি যতই বলেন আমরা কিন্তু এটাকে ইগনোর করতে পারছি না। জি নওশীন জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরবো। আমি এখন যেতে চাই এস এম ইকবাল হোসেন বিপ্লব ভাইয়ের কাছে। এস এম ইকবাল হোসেন বিপ্লব, যেমনটি শুনছিলাম নওশীন জাহানের কাছ থেকে, তিনি এক প্রকার হতাশাই ব্যক্ত করছিলেন যে তাদের যে গবেষণা বা তাদের যে চিন্তা ভাবনা এটি কিন্তু আসলে সরকারিভাবে এটিকে আসলে কোনোভাবেই এগিয়ে নেওয়ার জন্য তারা তাগিদ সরকার ফিল করছে না। এবং একই সাথে আপনি দুটি সংগঠনের সাথে জড়িত রয়েছেন, দুটি সংগঠনই যথেষ্ট পরিচিত সংগঠন। সিডিপি যেটি পরিবেশ নিয়ে কাজ করছে, সেখানেও আপনার অভিজ্ঞতা হয়তো প্রায় একই ধরনের। এখানে একটি ব্যক্তিগত উদ্যোগে হয়তো একজন শুরু করেছিলেন, এটি কোনো সরকারি উদ্যোগ নয়। এবং একই সাথে নিরাপদ সড়ক চাই, যেটি আসলে সড়ক পথে আমাদেরকে নিরাপদ দানের জন্য আপনারা বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন। তো এই যে একটি দীর্ঘ পথ চলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের, এই পথ চলাতে পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের কিশোরেরা। এবং কিশোরদের আমরা যখন দেখেছি যে নিরাপদ সড়ক চাই আন্দোলনটি চলছে, তখন কিশোর যারা আন্দোলনকারী ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে কিন্তু তাদের সে কিশোর ভাইদেরকে সাপোর্ট দিতে কিন্তু বিভিন্ন ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু মাঠে নেমেছিল সে আন্দোলনে। পরবর্তীতে আমরা দেখেছি যে শ্রমিকের একটি পাল্টা আন্দোলনও কিন্তু সংগঠিত করেছিল, যেটা নেতৃত্বে ছিল শাহজাহান খান, যিনি শ্রমিক নেতা এবং একাধারে আমাদের দেশের একজন প্রভাবশালী এমপি। এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে শ্রমিকেরা মোটামুটি বিভিন্ন বাস টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করার একটি ডাকও দিয়েছিলেন। এই যে একটি আমরা একটি ভয়াল সময়ের মধ্যে রয়েছি, যেখানে অব্যবস্থাপনা, তারপর তরুণ যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে ঠিকঠাক কোঅপারেট না করা, যার ফলশ্রুতিতে কিন্তু দেশের এত অব্যবস্থাপনায় কিন্তু তরুণেরা কাজ না করতে পেরে নওশীন জাহান আপু বলছিলেন যে তারা কিন্তু বিদেশে পাড়ি জমাচ্ছে। তো এভাবে আমাদের মেধাবী মুখগুলো যে বাইরে চলে যাচ্ছে, এটার জন্য আসলে আমাদের রাজনৈতিক ব্যর্থতা কতটুকু দায়ী? একই সাথে কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন যেটি আসলে আমরা করেছিলাম, যেটি আসলে সকলের প্রাণের দাবি, সেটিও এখন পর্যন্ত এত বড় একটি আন্দোলনের পরেও মানে আমাদের নিরাপদ সড়ক না হওয়ার পেছনে আসলে আমাদের সরকারের ব্যর্থতা কতটা দায়ী? ধন্যবাদ আপনাকে। আমি কথা বলার আগে একটা মেসেজ দিতে চাই যে আসলে এই করোনা সংকটে কিন্তু সিডিপি প্রায় 1200 পরিবারকে কিন্তু খাদ্য সহায়তা প্রদান করেছে এবং চাউল থেকে শুরু করে প্রায় 7টা আইটেমই, তেল, ডাল, আলু, এরকম সাবান, অন্যান্য দিয়ে প্রায় 7টা আইটেম এক একটা পরিবারকে দিয়েছে। যাই হোক, আপনি যে কথা বললেন যে বাংলাদেশে আসলে আমি করোনা সংকট নিয়ে আসলে এই মুহূর্তে আমি প্রথম দিয়ে একটি কথা বলে তারপরে আমি নিরাপদ সড়কের বিষয়ে আমি যেতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান যে সংকটটা চলছে, করোনা সংকট, এই সংকট কিন্তু একটি বড় ধরনের সংকটে কিন্তু দিনকে দিন আপনার রূপ নিচ্ছে। তার কারণ হচ্ছে কি, বাংলাদেশের স্বাস্থ্য খাত এতই ভঙ্গুর, যেটা হয়তো আমরা আগে হয়তো কিছু দুর্নীতির কথা শুনতাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেক তথ্য কিন্তু আমরা পাচ্ছি। বিভিন্ন পত্র পত্রিকা, সংসদীয় দলের অনেক সদস্যদের মাধ্যমে আমরা কিন্তু অনেক তথ্য কিন্তু আমরা পাচ্ছি। ইতিমধ্যে জাতীয় সংসদে আপনার বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর
পদত্যাগের কথা উঠছে এবং সেটা যথেষ্ট যৌক্তিক। তার কারণ হচ্ছে কি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি তিনি বর্তমানে কিন্তু অফিসেও করছেন না, অফিসে তিনি যান না। খুব অবাক কাণ্ড, তিনি আজকে তার একটা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম তিনি বলেছেন যে আমি যেখানেই বসি সেখানেই অফিস। এখন আমরা যতটুকু জানি তার ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী, তার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার সাথে তিনি সংশ্লিষ্ট। এখন বাংলাদেশের জনগণ কি দেখবে তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছেন? এবং এটা বাংলাদেশের তরুণ সমাজ এটা গ্রহণ করবে, এটা তো আসলে ভাবার কোনো কারণ নেই। এ কারণে আমরা স্বাস্থ্যমন্ত্রীর বর্তমান যে কর্মকাণ্ড, এতে জনগণের ন্যায় আমরাও আসলে অনেকটা ক্ষুব্ধ। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, সেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় এবং প্রধান প্রতিবন্ধকতা কিন্তু এই জাতীয় কিছু লোক, যাদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন, আমরা দেখেছি যে নোয়াখালীর একজন এমপি ইকরামুল কবির তিনি স্পষ্ট বলেছেন যে বর্তমানে স্বাস্থ্য বিভাগে একটি মিটু সিন্ডিকেট, যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, যার মাধ্যমে স্বাস্থ্য সেবা আজ চরম দুর্যোগের মুহূর্তে আমরা পদে পদে টের পাচ্ছি। কোনো একটি সরকারি হসপিটালেই আপনার না আছে কোনো ভালো চিকিৎসার সরঞ্জাম, না আছে অক্সিজেন বলি অন্যান্য যেসব বিষয়গুলো থাকার কথা, আইসিইউর কথা বলা হচ্ছে, কোনো কিছুই আসলে কিন্তু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। উল্টো জনগণের কাছে সামনে এসে যাচ্ছে যে ডাক্তাররা আসলে সেবা দিচ্ছে না, কিন্তু ডাক্তারদের সেবা দেওয়ার পিছনে যে অন্তরায়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার কথা, যেটা কিন্তু আসলে আমাদের দেশের এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা খুবই হতাশ। এছাড়াও আরো বড় হতাশ হচ্ছে কি, খুলনায় আমরা জানতে চাই প্রশাসনের কাছে যে সারা বাংলাদেশে যেখানে 13-14% কি 11%-এর ভিতরে করোনা শনাক্ত হচ্ছে, সেখানে খুলনায় 40-45% করোনা বর্তমানে কিন্তু শনাক্ত হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু খুলনার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর জন্য দায়ী কে? সেই দায়ী মানুষগুলোকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে আমরা বলতে চাই যে খুলনার বর্তমান যে একটি সুন্দর পরিবেশ বান্ধব একটি পরিচ্ছন্ন শহর ছিল, সেই শহরে আজ এই অবস্থা কেন? এ কারণে আমি মনে করি যে বর্তমান তরুণ সমাজের একটি বড় ধরনের দায়িত্ব আছে। গুণে দ্বারা সমাজ দিয়ে আসলে আমাদের অনেক কিছুই সম্ভব না। এ কারণে তরুণরা মুক্তিযুদ্ধের সময় যেরকম ভূমিকা রেখেছিলেন, আমার মনে হয় বর্তমানেও সে জাতীয় অনেক কাজ করার সুযোগ আছে, অনেক ভূমিকা তারা রাখতে পারেন এবং তরুণদের এগিয়ে আসতে হবে। এবং তরুণদের মাধ্যমে যে জাগরণটা 2018 সালে জুলাই মাসে উঠেছিল নিরাপদ সড়কের আন্দোলনে, সেরকম আন্দোলনের মাধ্যমে কিন্তু একটি আইন পাস বাধ্য হয়েছে। কিন্তু অর্থাৎ যদি একবার জেগে ওঠে তাহলে কিন্তু সমাজের অনেক কিছুই পরিবর্তন সম্ভব। আমরা আশা করি যে তরুণরা একটি গুরুত্বপূর্ণ এই করোনা সংকটে সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলায় আমরা যেভাবে দেখতে পাচ্ছি যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের সেবায় যেরকম আছেন, তাদের লাশ দাফন থেকে শুরু করে রোগীদের সেবা থেকে শুরু করে এবং কর্মহীন যে সকল পরিবার আছে তাদের সহযোগিতা থেকে শুরু করে সকল কর্মকাণ্ডে কিন্তু তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। এবং এ কারণে বর্তমানে যে সকল সরকারের ভিতরে অব্যবস্থাপনা আছে, সেই অব্যবস্থাপনা দূর করতে হলে তরুণ সমাজকে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং সেই অগ্রণী ভূমিকাটা পালন, আমার মনে হয় কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে বর্তমান ডাকসুর ভিপি নুরুল হক নুরু তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। আমার মনে হয় তিনি শুধু না, বাংলাদেশে আরো অনেকেই হয়তো আছে যারা আসলে
একটি বিকল্প চিন্তা করতেছেন এবং সেই যে চিন্তা, সেই ইতিবাচক চিন্তাটার একটা ফলাফল আমরা মনে হয় আগামীতে পেতে পারি যদি তরুণ সমাজ একটি গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস, বাংলাদেশে অনেকে কিন্তু প্রশ্ন করছেন যে করোনায় প্রতিদিন যে পরিমাণ রোগী মারা যাচ্ছেন তার থেকে বেশি কিন্তু আপনার সড়ক দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ সড়কও যে অব্যবস্থাপনা, যে নৈরাজ্য, সেটাও কিন্তু অব্যাহত রয়েছে, যেটার কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই চায় না। একজন শ্রমিক নেতা, সাবেক মন্ত্রীর কথা আপনি বলেছেন, তার ভূমিকা যথেষ্ট প্রশ্নবিদ্ধ এবং বাংলাদেশের সড়ক বিভাগে তার অনেক বিষয় আসলে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য না এবং তার যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু আসলে অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। এ কারণে আমরা একটি আলোকিত সমাজ চাই, যে সমাজের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে। অসংখ্য ধন্যবাদ এস এম ইকবাল হোসেন বিপ্লব ভাইকে। তিনি আশাবাদ ব্যক্ত করছিলেন যে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণেরা, যে তরুণেরা এখন এই করোনা ক্রাইসিসের ভেতরেও ভলেন্টিয়ার হিসেবে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। আমি আবারও ফিরতে চাই এম এ মান্নান বাবলু স্যারের কাছে। এম এ মান্নান বাবলু, আমি আপনার কাছে আসলে জানতে চাইবো, নওশীন জাহান যেমনটি বলছিলেন যে বাংলাদেশে বর্তমানে যাদের সিজিপিএ ভালো, যারা আসলে ভালো শিক্ষার্থী, যারা মেধাবী মুখ, যাদেরকে আসলে বাংলাদেশের খুবই প্রয়োজন, সেই মানুষগুলি আসলে কাজের অভাবে, তারপর হচ্ছে সঠিক ব্যবস্থা করার অভাবে আসলে বাংলাদেশে থাকতে পারছে না। তারা তাদের মেধা নিয়ে আসলে বিদেশে পাড়ি জমাচ্ছে। তো এতে করে আসলে আমাদের দেশের একটি অবর্ণনীয় ক্ষতি যে সাধন হচ্ছে, এটি আসলে বলার অপেক্ষা রাখেন না। তো আপনার তো প্রচুর শিক্ষার্থী রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, তো আপনি তাদের উদ্দেশ্যে আসলে এই বিষয়ে আপনার কোনো বার্তা থাকবে কিনা, এবং একই সাথে আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন, এটি আসলে বলতে দ্বিধা নেই যে এটি আসলে তাদেরই ব্যর্থতা, তাদের পরিকল্পনার অভাবে কিন্তু আমাদের শিক্ষিত তরুণ বাংলাদেশে 30 লাখ বেকার রয়েছে, এবং একই সাথে যারা গবেষণাধর্মী কাজ করতে চাচ্ছে তারা সঠিকভাবে সে কাজের সুযোগটিও পাচ্ছে না। এত বড় একটি বেকার জনগোষ্ঠী, শিক্ষিত বেকার জনগোষ্ঠী, আপনার পরবর্তীতে আপনার যারা শিক্ষার্থী রয়েছে এরাও একটি টাইমে পড়ালেখা শেষ করে হয়তো বেকারত্বকে বরণ করে নিতে হবে, না পেরে বিদেশে পাড়ি জমাতে হবে। তো এভাবে আসলে বিদেশে আমাদের মেধাকে পাঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, এটি সংস্কৃতি দাঁড়িয়েছে। এখান থেকে আসলে বের হয়ে আসতে গেলে আমাদের নীতি নির্ধারকদের আসলে কি করতে হবে, আপনার আসলে কি বার্তা রয়েছে, এবং একই সাথে আমাদের শিক্ষার্থীদের উপর আপনার কোনো বার্তা রয়েছে কিনা? এম এ মান্নান বাবলু। জি, ধন্যবাদ জনাব আব্দুল্লাহ চৌধুরী আপনাকে। আপনার কথাটা একটু ভাঙা ভাঙা শুনছিলাম আমি, ক্লিয়ার ছিল না। আসলে এই করোনাকালীন সময়ে আমাদের দেশের টোটাল শিক্ষা ব্যবস্থাটা একটা চরম সংকটের মধ্যে। দীর্ঘদিন যাবৎ আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারতেছি না, আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাছে আসতে পারতেছে না। এই মুহূর্তে জাতি আসলে একটি চরম দুঃসময় হচ্ছে। পুরো শিক্ষা ব্যবস্থাটা প্রায় অন্ধকারে নিমজ্জিত। বর্তমানে শিক্ষার্থীদের লেখাপড়া খানিকটা বন্ধেরই পথে। আমাদের এতদিনের যে চিরচেনা ক্লাসরুম, প্রিয় শিক্ষার্থীদের সাথে আমাদের প্রতিদিনের যে ক্লাসের যে সমন্বয়টা, সেইটা থেকে দীর্ঘদিন আমরা এই করোনার কারণে বঞ্চিত। একটা শিক্ষাবর্ষ বলতে গেলে 2020 এই যে শিক্ষাবর্ষটি প্রায় ক্ষতিগ্রস্ত হতে চলছে। আপনারা সবাই অবগত, চলতি বছরের 17ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিশেষ করে এবছরের একটি পাবলিক পরীক্ষা, এইচএসসি পরীক্ষাটাও সময় মতো নেওয়া সম্ভব হয়নি। এছাড়াও সমস্ত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম সাময়িক পরীক্ষা, বিভিন্ন ভার্সিটির বিভিন্ন পরীক্ষা এই জটের মধ্যে আটকে গেছে। তাছাড়া সামনে রয়েছে পিএসসি পরীক্ষা,
জেএসসি পরীক্ষা, 2021 সালে এসএসসি পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলো কিভাবে নিবে সরকার বিষয়টা নিয়ে চিন্তিত, আমরাও গভীরভাবে আতঙ্কিত। আপনি যে কথা বলছিলেন জনাব আব্দুল্লাহ চৌধুরী, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, জাতির পথ প্রদর্শক, শিক্ষার্থীরা জাতির টর্চ লাইটের মতো। শিক্ষা ব্যবস্থা জাতিকে আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়। একটি জাতির শরীর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, আর জাতির মন হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ঠিক এই মুহূর্তে মহামারী করোনার কারণে আমাদের শরীর ও মন, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, এই দুইটা গুরুত্বপূর্ণ খাত একই সাথে আক্রান্ত, ক্ষতিগ্রস্ত। কোথাও কোথাও অনলাইন ভিত্তিক কিছু ক্লাসের ব্যবস্থা করা হলেও আসলে মূলত এর সুফল সব শিক্ষার্থীরা পাচ্ছে না। বিশেষ করে আমাদের প্রান্তিক শিক্ষার্থীরা, গ্রাম অঞ্চলে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, যাদের আইসিটি বা এই কমিউনিকেশনের যাদের অভাব রয়েছে, ইলেকট্রিসিটি নেই, সেই সমস্ত প্রান্তিক শিক্ষার্থীরা, আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সোনামণিরা এই বর্তমানে এই শিক্ষা থেকে, তার এই অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম থেকে সিংহভাগই বঞ্চিত। এই দুঃসময়ে সম্মানিত অভিভাবকদের একটু বাড়তি নজর রাখতে হবে শিক্ষার্থীদের প্রতি। এই সংকটময় মুহূর্তে মনে রাখতে হবে, জীবনের প্রয়োজনে লেখাপড়া, আগে জীবন, সুস্থ জীবন চাই, নিরাপদ জীবন চাই। সুস্থ এবং নিরাপদ জীবনের পাশাপাশি লেখাপড়াও করতে হবে। এই পরিস্থিতির উত্তরণের পরে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে এই খাতে ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী সবাইকে আন্তরিকতা বাড়াতে হবে, আন্তরিক হতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস করতে হবে, প্রয়োজনে ছুটির দিনে ক্লাস করতে হবে। কিভাবে এই ক্ষতি পোষানো যেতে পারে সে বিষয়টা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে। সরকার, আমাদের দেশের সরকার এবং বর্তমান শিক্ষামন্ত্রী এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। আমরা খুব শীঘ্রই আমাদের সেই চিরচেনা পরিবেশ ফিরে পাবো। হ্যাঁ, যেন আব্দুল্লাহ চৌধুরী, আপনি যে বিষয়টা বলছিলেন, আমাদের দেশের মেধাবী সন্তানরা শিক্ষা জীবনের পরে উচ্চতার বেতনের আশায়, উচ্চতার ডিগ্রির আশায়, ভালো প্রতিষ্ঠানে চাকরির আশায় এ দেশ থেকে অন্য দেশে চলে যায়। আমাদের শিক্ষাঙ্গনের বিশেষ করে ভার্সিটি পর্যায়ের অনেক অভিজ্ঞ, অনেক জ্ঞানী শিক্ষকরাও তারা বিভিন্ন সময় লিয়ে নিয়ে বাইরে চলে যায়। এই ব্রেন ডাল কখনো না হয়। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষকরা, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের কৃষকরা আমাদের থাকবে এবং তাদের সেবা আমরাই ভোগ করব। এই প্রত্যাশায় আমরা আবার আমাদের ক্লাসরুমে ফিরে আসব, আমাদের সেই চিরচেনা পরিবেশে শিক্ষার্থী আসবো, যেখানে শিক্ষার্থীরা সরাসরি একটি চমৎকার পরিবেশে আগে যেভাবে লেখাপড়া করত সেই পরিবেশ আমরা প্রত্যাশা করি। সেই পরিবেশের প্রত্যাশায় জনাব আব্দুল্লাহ চৌধুরী। জনাব আব্দুল্লাহ চৌধুরী। আমি এখন ফিরে যেতে চাই নওশীন জাহান, যিনি উপস্থিত রয়েছেন হ্যাবিটেবল আর্থ বাংলাদেশের পক্ষ থেকে। নওশীন জাহান। জি, নওশীন জাহান, আপনি যদি একটু আমাদেরকে জানাতেন, যেহেতু আজকে আমাদের এই প্রোগ্রামের যারা ভিউয়ার্স তারা ম্যাক্সিমামই হচ্ছে খুলনার তরুণেরা, তো আমি খুলনার তরুণদের উদ্দেশ্যে যদি আপনি আসলে বলতেন যে খুলনার পরিবেশকে বিপর্যস্ত করার জন্য যে তিনটি মূল কারণ দায়ী, যে তিনটি কারণে আসলে খুলনার পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, এই তিনটি কারণ আপনি আমাদেরকে বলবেন। এবং এই তিনটি কারণে আমরা যারা ভলেন্টিয়ার রয়েছি, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে উত্তরণের জন্য আমরা তরুণ সমাজ কোনোভাবে ভূমিকা রাখতে পারি কিনা,
বা হ্যাবিটেবল আর্থ বাংলাদেশকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা? ধন্যবাদ চমৎকার একটি প্রশ্নের জন্য। আসলে আপনি যদি আমাকে এভাবে স্পেসিফাইড ভাবে বলতে বলেন, তাহলে আমি একটু আলোচনা করতে চাচ্ছি বিষয়টা। সেটা হচ্ছে যে অবশ্যই। আমাদের সবার একটা টেন্ডেন্সি আছে যে আমরা কোনো কিছু খুব অল্প থাকতে সেটাকে গুরুত্ব দেই না, সেটা যখন একটা ম্যাসিভ আকার ধারণ করে। যেমন দেখবেন যে 7 নম্বর সিগন্যাল যতক্ষণ চলে সমুদ্রে কিন্তু ততক্ষণও ট্রলার যারা চালায় বা জেলে যারা আছে ততক্ষণও কিন্তু তারা উপকূলে আসে না। যখন 10 নাম্বার চলতেছে তখন দেখা যায় যে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন বা হ্যাজার্ড বা ক্লাইমেট এফেক্টেড তারা হচ্ছে। তো এই কথাটা এই কারণে বলা যে ডেভেলপমেন্ট, আমরা কোভিড-19 আসছে, এটা কিন্তু আমাদের মানবতাকে একটা হিউজ নাড়া দিয়ে গিয়েছে। কারণ আমরা কখনোই এর আগে, আমার 31 ইয়ার্স ওল্ড, আমি আমার বয়সে দেখিনি যে আসলে মানবতা বা এই যে বিপর্যয় বাংলাদেশের, আমি 1971 সালের যুদ্ধ যেহেতু দেখি নাই, আমার জন্ম হয়নি। তো ডেভেলপমেন্ট যদি আপনি করতে চান সেটা অবশ্যই আপনাকে একটা সাস্টেইনেবল ওয়েতে করতে হবে। কারণ আমাদের পৃথিবী কিন্তু অলরেডি বসবাসের অনুপযোগী। সেটা কেমন, যে আমাদের ধরিত্রীর যে ক্যাপাসিটি তার তুলনায় আমাদের পপুলেশন কিন্তু ওভার পপুলেটেড। আমাদের যে পলিউশন, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস, যে বায়ু দূষণ বলেন, শব্দ দূষণ বলেন, আনপ্ল্যানেড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমাদের খুলনার যদি 10 বছর আগের অবস্থা দেখেন, যখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, গলনামারির ওইদিকে কয়টা বিল্ডিং ছিল, রাতের বেলায় ক্লাস সেরে আসতে আমাদের কিন্তু ভয় লাগতো। তো এখন সেখানে যেভাবে ম্যাসিভ আকারে আপনার বিল্ডিং হচ্ছে, সেখানে আশেপাশে জমিগুলো অধিগ্রহণ করে তারা রিয়েল এস্টেট বিজনেস গুলো করতেছে। এবং আপনি এই যে গাছপালা কাটা, মানে ডিফরেস্টেশনের যে ব্যাপারটা, এই যে ব্যাপারগুলো আমাদের আস্তে আস্তে করে খুলনা কিন্তু বসবাসের অনুপযোগী। এবং ভেহিকেল গুলো যেভাবে বাড়ছে, আমাদের কিন্তু খুলনার এই সিনারিওটা কিন্তু আমরা যখন স্টুডেন্ট লাইফ, আজ থেকে 10 বছর আগে কিন্তু এই সিনারিওটা ছিল না। তো তিনটা স্পেসিফিক অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা সম্ভব না, কারণ এখানে অনেকগুলা প্রশ্ন থেকে যায়। তবে আমি বলবো যে খুলনা যারা সিটি কর্পোরেশন, যারা কেডিএ তে কর্মরত আছেন, যারা উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের অবশ্যই এই ব্যাপারটার দিকে নজরদারি করা উচিত যে খুলনাতে অপরিকল্পিত যে নগরায়ন, সেটাকে অবশ্যই এখন থেকে জোরদার ভাবে পরিলক্ষণ করা উচিত, পর্যবেক্ষণ করা উচিত। তারপরে যেটা আছে আপনার এই যে অটো রিক্সা বা যে ভেহিকেল গুলা লাইসেন্স নাই, সেগুলা যেন ব্যান করা হয়। এবং যেভাবে আমাদের দেখেন যে খুলনাতে, আপনি ব্যাপারটা দেখছেন কিনা আমি আসলে জানি না, যে ময়লা আবর্জনা রাস্তার পাশে এটা ফেলে রাখা হয় দীর্ঘদিন, এবং এটাকে কিন্তু বর্জ্য নিষ্কাশনটা ডেইলি বেসিসে করা হয় না। এটা কিন্তু মানুষের রেসপিরেটরি ইলনেসের কারণে, মানে এই যে শ্বাস প্রশ্বাস জনিত যে সমস্যাগুলো হচ্ছে। কারণ কোভিড-19 এর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে জনসচেতনতা এবং পাশের মানুষটির প্রতি। এটা কিন্তু মানে এমন ভাবে দেখা হচ্ছে যে এটা একটা পাপ, আমি কোন একটা গ্রেট সিন করছি, এটা আমার পাপের একটা ফলশ্রুতি। ব্যাপারটা যদি এটা না হয়ে আমরা উল্টো ভাবে দেখতাম যে একটা মানুষ সিক, তাকে আমরা মানসিক একটা সহায়তা দিচ্ছি, অ্যাটলিস্ট তাকে মানসিক মনোবলটা দিচ্ছি। কিন্তু রাস্তাঘাটে মানুষ পড়ে থাকছে, বৃদ্ধ যারা 50 আপ তারা বেশি এফেক্ট হচ্ছে, তারা আমাদের বাবা চাচার বয়সে তারা চিকিৎসাটা সময় মতো পাচ্ছে না। এই কারণে কিন্তু এই ডেথ রেটটা বেড়ে যাচ্ছে। এবং ডাক্তারদের সেবাকে আমি কখনোই ছোট করে দেখি না। তারপরেও আমার মনে হয়, আমি স্যারের কথা ধরেই বলতে চাই যে সিজিপিএ কখনো একজন মানুষের মানবিক মূল্যবোধ নির্ধারণ করতে পারে না। কিছু পড়ুয়া জিনিস, আমি পড়া জিনিস মুখস্থ করলাম, আমি সেটা পরীক্ষার হলে উগরে দিলাম, আমার রেজাল্ট ভালো আসলো, কিন্তু মানবিক শিক্ষা বোর্ডটা কিন্তু আমার সব প্রণোদিত হতে হবে। প্রমথ চৌধুরীর কথা ছিল যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যে মানুষ সুশিক্ষা বা স্বশিক্ষায় শিক্ষিত, সে কিন্তু তার মধ্যে মানবিক গুণাবলী অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু সে একজন দেশের ফার্স্ট ক্লাস নাগরিকের পর্যায়ে পড়বে না। তার যতই ভালো রেজাল্ট থাকুক, সে কিন্তু ওই যে সোর্সটার মাধ্যমে সে লেখাপড়া শিখেছে, যে একটা টাকা দিয়ে সে চাকরিতে গিয়েছে, সে তখন ওই পোস্টে যখন ভোট করতেছে, সেও চাবে যে হ্যাঁ আমার টাকাটা উঠে আসুক, মানুষের জন্য আমি কি করব। সো এই যে ডাক্তার বা যারা প্রশাসনে আছে, এদেরকে কড়া নজরদারির ভিতরে রাখতে হবে যে একটা রোগী যখন ডাক্তারের কাছে যায়, একটা ডাক্তারের অর্ধেক কথায়
দেবী শেঠিকে ইন্ডিয়াতে সেকেন্ড গড বলা হয়, কারণ তার কাছে গেলে রোগী অর্ধেক তার কাউন্সিলিং এ সুস্থ হয়ে যায়। আমাদের দেশে মানসিক স্বাস্থ্যের কিন্তু কোনো সেক্টর নেই। যে আমি ইনজিউর্ড একটা মানুষ, আপনার কাছে গেলে যদি আপনি আমাকে আরো বেশি প্যানিক করায় দেন, আমাকে যদি আপনি অচ্ছুত মনে করেন, তখন তো আমার ভাই আমি এমনিই ওইখানে মারা যাব। তো আমাদের মনে হয় যে এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই মানে আমাদের লুকোভার করতে হবে। এবং তরুণদের যে ব্যাপারটা আপনি বলছেন যে তরুণরা রাস্তাতে শুধু কাজ করলে হবে না, তাদের কোর লেভেলে ঢুকতে গেলে তাদেরকে অবশ্যই একটা লিডারশিপের মাধ্যমে একটা প্ল্যানেড ওয়েতে, একটা গোছানো ওয়েতে, যাতে এই কোভিড-19 শুধু না, এই বিপর্যয় কিন্তু একের পর এক আসতে থাকবে। প্রাকৃতিক বিপর্যয় কখনোই থামবে না। ন্যাচারাল ডিজাস্টার বা হ্যাজার্ড, এর মধ্যে আমফানের একটা আঘাত আমাদের কিন্তু এর মধ্যেই চলতেছে। সো যে কোভিড-19 শেষ হয়ে গেল, আমাদের কার্যক্রম শেষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। এটাকে আমাদের সাস্টেইনেবল একটা ওয়েতে রাখতে গেলে আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে যে কোনো মুহূর্তে যে কোনো বিপর্যয়ে আমরা যেন আমাদের সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা আমাদের স্ব অবস্থান থেকে পালন করি। অসংখ্য ধন্যবাদ নওশীন জাহান। আমার মনে হয় যে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি তরুণদেরকে বলতে সক্ষম হয়েছেন, এবং এটি থেকে আসলে আমাদেরকে অনেক বেশি আমাদেরকে মেসেজ গ্রহণ করতে হবে আপনার কথা থেকে। আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি আবারও যেতে চাই SM ইকবাল হোসেন বিপ্লবের কাছে। বিপ্লব ভাই, আমরা যদি দেখি যে করোনা আজকে মোটামুটি প্রায় 3.5 মাসের বেশি হয়েছে বাংলাদেশে ঢুকেছে, এবং আমরা দেখেছি যে করোনা যখন বাংলাদেশে এসেছে এটি একটি বৈশ্বিক সমস্যা, এটি বলতে আসলে কোনো দ্বিধা নেই। কিন্তু করোনা কিন্তু বাংলাদেশে আসার পূর্বেই আমরা কিন্তু 2টি মাস এটিকে কিন্তু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। তো এই 2টি মাসে কিন্তু আমাদের আসলে কোনো প্রকার প্রস্তুতি ছিল না, কিন্তু বারেই কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে আমরা বলতে শুনেছি, গণমাধ্যমে এসে তিনি বলেছেন যে গত 2 মাসে তারা যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছেন। তো তাদের সে প্রস্তুতির যে কি নমুনা, বা আমরা করোনার থেকে শক্তিশালী, এই ধরনের উক্তির যে কি ভয়াবহ বাস্তবতা, এটি আসলে আমরা দেখতে পেরেছি। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে করোনার থেকে শক্তিশালী বলতে কোনো কিছু নেই, এটি শুধুমাত্র এখন রয়েছে সৃষ্টিকর্তার হাতে। আর এই পৃথিবীতে আমাদেরকে যারা আসলে করোনা থেকে কিছুটা মুক্ত করার জন্য লড়াই করছেন তারা হচ্ছেন আমাদের চিকিৎসকেরা। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু এই চিকিৎসকদের জন্য যেই N95 মাস্ক বিতরণ করেছেন, এই মাস্কটি কিন্তু মোটামুটি একদমই মানসম্মত ছিল না, ওটি N95 মাস্কই ছিল না। এবং যে PPE পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটিও কিন্তু চিকিৎসকেরা সঠিক সময়ে পাননি, যার ফলশ্রুতিতে কিন্তু আমি আজকে একটি তথ্য দিতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের 62 জন ডাক্তার কিন্তু শুধুমাত্র করোনাতে মৃত্যুবরণ করেছেন, যেটি সময়ের হিসাবে সারা বিশ্বের মধ্যে কিন্তু সব থেকে বেশি। সুতরাং এটির দায় কিন্তু BMA কিন্তু বলেছে যে এটির দায় কিন্তু কোনোভাবেই বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এড়াতে পারে না। এবং একটি কথা বলে নিতে চাই, BMA কে নিয়ে একটি অপপ্রচার বলেন বা আসলে সত্য কথাই বলেন, প্রত্যেকেই বলে BMA কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংগঠন। তারা যেটি বলে সেটিকেই সার্ভ করার, সেটিকেই মোটামুটি সঠিক বলে প্রচার করার উদ্দেশ্যে BMA কাজ করে। কিন্তু এই BMA কিন্তু বলেছে যে এটির দায় কোনোভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয় এড়াতে পারে না। আপনি যেটি বলছিলেন, ইকরামুল কবির আমাদের যিনি MP, উনি কিন্তু বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো আগা নেই, কোনো মাথা নেই। যে মন্ত্রণালয় কিন্তু আমরা দেখেছি যে জাতীয় কমিটির সভাপতি হওয়ার পরেও কিন্তু জাহিদ মালিককে ডাকা হয় না। তো আমরা আরেকটি তথ্য এখানে দিতে চাই জনাব বিপ্লব, যে আমাদের দেশের যে বাজেট 2019 সালে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 25,000 কোটি টাকা, 2020 সালে যে বাজেটটি হয়েছে 29,000 কোটি টাকা। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 2019 সালের যে বাজেট ছিল, এই বাজেটটি এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার 52টি দেশের মধ্যে সব থেকে কম বরাদ্দ ছিল সে 25,000 কোটি টাকা। এবং অত্যন্ত হাস্যকর একটি বিষয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অথর্ব নেতৃত্ব এই 25,000 কোটি টাকা বছর শেষে সঠিকভাবে ব্যয় করতে পারেনি। তারা যেটি করেছে যে বছর শেষে কিছু টাকা তারা কিন্তু ব্যাক করেছে। তো আমাদের দেশের সরকারি হসপিটালগুলোতে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা নেওয়ার সাহস করতে পারছেন না, অর্থাৎ আমাদের সরকারি হসপিটালগুলো সঠিকভাবে
প্রস্তুতি এখনো গ্রহণ করতে পারেনি। তো সরকারি হসপিটালকে এরকম একটি ভঙ্গুর দশার ভেতরে রেখে, সাধারণ জনগণকে এরকম একটি বেহাল অবস্থার মধ্যে রেখে, একটি সীমিত বাজেটকেও সঠিকভাবে ব্যয় করতে না পারার ব্যর্থতা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এরকম একটি স্বাস্থ্য মন্ত্রণালয়কেই বহাল তবিয়তে রেখে দিয়ে, এরকম দুর্নীতিবাজদেরকেই আজকে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জিয়ে রেখে আসলে যে নতুন বাজেট, নতুন অর্থ বছরে যে বাজেটটি হয়েছে, এটি কি আসলে কোনো সফলতার মুখ আমাদের দেখাতে পারবে, বা আদৌ কি আমরা করোনাকে কোনোভাবে মোকাবেলা করতে পারবো? জনাব বিপ্লব। আপনি যথাযথই বলছেন যে বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু একটি প্রতিক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসে যে কয়জন চরম ব্যর্থ মন্ত্রী ছিলেন তার ভিতরে কিন্তু বর্তমান স্বাস্থ্যমন্ত্রী একজন, যার অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাত প্রচন্ড হুমকির ভিতরে। এটি হয়তো করোনা সংকটের কারণে হয়তো আমরা হয়তো এখন সাধারণ মানুষরা অনেকটা টের পাচ্ছি, কিন্তু গত কয়েক বছর ধরে যে অবস্থা গেছে, সেটা আপনি যে বাজেটের কথা বলতেছিলেন স্বাস্থ্য খাতে, বাংলাদেশে যদি 1 লক্ষ কোটি টাকাও বাজেট দেওয়া হয়, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটবে না যদি এই নাকি এই জাতীয় অথর্ব লোকগুলো হচ্ছে গিয়ে দায়িত্বে থাকে। তার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছে যে বাংলাদেশের যে বর্তমানে যে স্বাস্থ্যমন্ত্রী আছেন তার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব না। এ কারণে কিন্তু ইতিমধ্যে তার সংসদ থেকে শুরু করে বাইরের সব জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে যে কেন এই লোকটাকে এখনো দায়িত্বে রাখা হয়েছে। বাংলাদেশে যে করোনা দুর্যোগ সংকট যে জাতীয় কমিটি করা হয়েছে, সেই কমিটির যে সকল সদস্য আছে তারাও একে অপরের তথ্য জানেন না যে আসলে কিভাবে আমরা কি করতে যাচ্ছি সামনে। এ কারণে 1 নম্বর হচ্ছে গিয়া বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নয়নের জন্য এই মন্ত্রী অপসারণ দরকার। দ্বিতীয়ত হচ্ছে গিয়া যারা ডাক্তার আছে, বিএম এর কথা আপনি বলেছেন, তাদেরকেও আপনার কাজে লাগানো যেতে পারে এবং বাংলাদেশের যে সকল অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের সমন্বয়ে একটা স্বচ্ছ কমিটি, যে কমিটির যেটা দুর্নীতিবাজ কমিটি হবে না, যে কমিটি ওই মিঠুদের জন্ম দেবে না, যে কমিটি ওই লুটপাট করে খাবে না, সেই জাতীয় কিছু মানুষ নিয়ে একটি কমিটি, ন্যাশনাল কমিটি করতে হবে, যার মাধ্যমে হচ্ছে গিয়ে বর্তমানের যে সংকট চলছে এই সংকটের মোকাবেলা করা সম্ভব। তা নাহলে বাংলাদেশের বর্তমান অবস্থা কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব না। বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা হয়েছে, যে যেভাবে পারছে লুটে পুটে খাচ্ছে, অতএব অনেক বড় বড় ধরনের দুর্নীতির তথ্য কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি। সেই দুর্নীতিবাজদের যদি কঠোর শাস্তির আওতায় আনা যেত, তাহলে কিন্তু নতুন করে আমরা শুনতাম না যে কয়েকটি ভিডিও করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া, কয়েকটি ওয়েবসাইট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া, কয়েকটি পর্দা কিনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া, এই জাতীয় তথ্য কিন্তু আসলে আমরা দেখতাম না। অর্থাৎ বাংলাদেশ সরকারেরও যে দুর্বলতা রয়েছে সেটি হচ্ছে গিয়ে বর্তমানে যে সকল দুর্নীতিবাজ আছে সেই দুর্নীতিবাজ গুলোর সঠিক এবং যথোপযুক্ত বিচারগুলো হচ্ছে না, এবং দুদকের এক্ষেত্রে আসলে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যথেষ্ট সুযোগ আছে, যেগুলো তারা কোন কারণে করতে পারছে না আমরা আসলে জানি না। এই কারণে বাংলাদেশে আপনি দেখেন যে এই করোনা সংকটের ভিতরে বিদ্যুৎ বিভাগ কি ধরনের ডাকাতি আপনার জনগণের সাথে করেছে। একটি ভুতুড়ে বিল আপনার প্রত্যেকটা বাড়ি বাড়ি না আসে, মিটারের রিডিং না দেখে আপনার একটি বিল ধরিয়ে দেওয়া হয়েছে। এর থেকে বড় ডাকাতি আর কিছু থাকতে পারে না। আপনি বিদ্যুতের বিল আপনি ইচ্ছে মতন যা ইচ্ছে তাই বাংলাদেশের পরিবহন সেক্টরে যেখানে কষ্টে আছে, অনেক মানুষ কর্মহীন হয়ে গেছে, সেই জায়গা বাস ভাড়া বৃদ্ধি করেছেন। যেখানে সারা বিশ্বের তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে একেবারে, সেইখানে আপনি বাস ভাড়া বৃদ্ধি করেছেন। মোবাইলে আপনি আপনার ভ্যাট অনেক বৃদ্ধি করেছেন। আবার অন্যদিক দিয়ে বলছেন যে আপনারা পুষ্টিকর খাবার খান, করোনা কন্ট্রোল করেন। এই যে সব হাস্যকর বিষয়গুলো চলছে, এগুলো আসলে কিন্তু বাংলাদেশের যুব সমাজ কিন্তু আসলে তরুণ সমাজ কিন্তু মেনে নিতে প্রস্তুত না। এ কারণে বাংলাদেশ সরকারের আমার মনে হয় এইসব বিষয়ে আরো বেশি নজর দিতে হবে, এবং যে সকল সেবা খাতগুলো আছে
সেই সেবা খাতগুলোকে জনগণের বাস্তবিক অর্থে যাতে জনগণ সেবা পায় সেই মুখী করতে হবে। এখন সেই মুখী করার জন্য তো আপনার জনগণ ইচ্ছে করলে তো যে খুলনা 250 বেডে যে মানে বলতে পারবে না যে আপনি এই জায়গায় এটা প্রয়োজন, এটা করেন না কেন, করলে এটা করার দরকার। এটার জন্য যথাযথ যেসব কর্তৃপক্ষ আছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তাদের আপনার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে বাংলাদেশের এই সংকট, অনেক ছোট ছোট সংকটও আমরা মোকাবেলা যেখানে করতে পারি না, সেখানে এত বড় একটা বৈশ্বিক যে মহাদুর্যোগ, এটা আসলে নিয়ন্ত্রণে আনা, এটা তো আসলে খুবই একটা ভয়ঙ্কর কথা। এই কারণে আপনার বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা যদি চলমান থাকে তাহলে আসলে একটি অন্ধকারের দিকে আমরা যাচ্ছি কিনা জানি না, এবং এই দুর্যোগ শেষ পর্যন্ত যে কোথায় যে ঠেকবে সেটাও আসলে আমরা কোনো বুঝতে পারছি না। এখনো আমার মনে হয় সম্ভব এটি মোকাবেলা করার জন্য যে সকল সেক্টরগুলো আছে, যে সকল বিভিন্ন জায়গায় কমিটির কথা বলা হচ্ছে, সেই কমিটিও যদি আপনার দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয় তাতেও কিন্তু কোনো রেজাল্ট আসবে না। আমরা তো দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার অর্থ সহায়তা দিয়েছেন, সেই অর্থ সেখানেও কিভাবে দুর্নীতি হয়েছে। আপনার টিআর চাউল কিভাবে লুটপাট করে আপনার খেয়েছে, কারা খেয়েছে তাও আমরা জানি, মিডিয়ায় প্রকাশ হয়েছে। ওই তাদের তো আসলে তেমন কোনো কিছু হয়নি। অর্থাৎ আপনি যখনই একটা উদ্যোগ হয়তো নিচ্ছেন, কিন্তু সেই উদ্যোগের পিছনে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বচ্ছতার বিষয়টা, সেই বিষয়টা আসলে নিশ্চিত করা হচ্ছে না, যে কারণে আমরা খুবই হতাশ। আবার অন্যদিক দিয়ে হতাশ আমরা হতে চাই না যে তরুণদের সুযোগ আছে। আমার মনে হয় আমরা যারা কথা বলছি, সঞ্চালক থেকে শুরু করে প্রত্যেকেই আমরা চিন্তা করতে পারি যে আসলে কিভাবে সমাজটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং সেই সমাজটাকে নিয়ে আপনি চিন্তা করলে কিন্তু আপনার ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে হবে না, সবকিছুর পিছনে কিন্তু একটি রাজনৈতিক শক্তি থাকে, শক্তি থাকার প্রয়োজন আছে। রাজনীতির মাধ্যমে কিন্তু জনগণের সেবা করা অনেক সহজ এবং অনেক সুফলও কিন্তু তাতে পাওয়া যায়। অর্থাৎ সেভাবে নতুনরা চিন্তা করতে পারেন এবং সেই চিন্তার মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু আপনার সামিল হতে পারে। আমি এই জন্য আশা করি যে যারা তরুণ প্রজন্ম আছে তারা এই বিষয়টা আসলে ভেবে দেখে একটি ভালো কিছু আগামীতে যাতে হয় সেই চিন্তাটা আসলে করে এগোতে পারে। অসংখ্য ধন্যবাদ ইকবাল হোসেন বিপ্লব ভাই। আমি এখন ফিরে যেতে চাই এম এ মান্নান বাবলুর কাছে, এবং আমি আসলে প্রথমে বলে নিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রত্যেকের কাছে একই প্রশ্ন নিয়ে যাব এবং সময় আসলে 1 মিনিট। আমি 1 মিনিটের মধ্যে এম এ মান্নান বাবলু স্যারের কাছ থেকে জানতে চাই যে আসলে স্যার আপনি বাংলাদেশকে নিয়ে আসলে কি স্বপ্ন দেখেন, মানে আপনি বাংলাদেশকে আসলে কোথায় দেখতে চান? ধন্যবাদ জনাব আব্দুল্লাহ চৌধুরী। বাংলাদেশ আমার বাংলাদেশ, আমি এই দেশের সন্তান, আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এই দেশ নিয়ে আমার ভাবনা অনেক। এই দেশ একটি স্বাধীন দেশ, আমরা স্বাধীন জাতি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। আমরা একটি শিক্ষিত বাংলাদেশ আশা করি, একটি স্বনির্ভর বাংলাদেশ আশা করি, যেখানে কোনো অনিয়ম বিশৃঙ্খলা থাকবে না, থাকবে না কোনো অন্যায় অবিচার। সকলের মৌলিক চাহিদা পূরণের জন্য কষ্ট না হয়, আমি অবশ্যই সেই বাংলাদেশ আশা করি। শতভাগ মানসম্মত শিক্ষা আমরা আশা করি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, জঙ্গি মুক্ত, ক্ষুধা মুক্ত একটি সুশৃঙ্খল বাংলাদেশ আমি প্রত্যাশা করি। সরকার দেশের উন্নয়নের অনেক পদক্ষেপ নিচ্ছেন। সরকারি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে কোথাও কোথাও একটি অনিয়ম হলেও সরকার সে বিষয়গুলো যথাযথ পদক্ষেপ যথাযথ সময় নিচ্ছেন। এক্ষেত্রে আমাদের আগাছা তুলে ফেলতে হবে, কিন্তু বাগান রক্ষা করে, আগাছা তুলতে গিয়ে বাগান নষ্ট না হয়। জনাব আব্দুল্লাহ চৌধুরী, আমি সবশেষে সবাই মিলে আমরা
স্বাধীনতার স্বাদ পুরোটাই উপভোগ করব, সবাইকে নিয়ে বিজয়ের মালা গাঁথবো, এমনই একটি বাংলাদেশের প্রত্যাশায় আমি অপেক্ষা করছি। অসংখ্য ধন্যবাদ এম এ মান্নান বাবলু। আমি আবারও ফিরে যেতে চাই নওশীন জাহানের কাছে। তিনি উপস্থিত ছিলেন হ্যাবিটেবল আর্থ বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে। আমি নওশীন জাহানের কাছে জানতে চাই যে আসলে নওশীন জাহান কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে। নওশীন জাহানের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা ফিরে যেতে চাই এস এম ইকবাল হোসেন বিপ্লব ভাইয়ের কাছে। আমি বিপ্লব ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে বিপ্লব ভাই কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে, আমরা ভবিষ্যতে আসলে কেমন বাংলাদেশ পেলে আমাদের 18 কোটি মানুষের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না। আমি ইকবাল ভাইয়ের কাছে 1 মিনিটে এই বক্তব্যটি শুনতে চাই। ধন্যবাদ আব্দুল্লাহ। আমি সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে থাকবে না কোনো পাকপন্থী, কোনো ভারতপন্থী, একের পিওর একটি বাংলাদেশপন্থী বাংলাদেশ আমরা দেখতে চাই, এবং সেটি নতুন প্রজন্মের দ্বারাই আমার মনে হয় সম্ভব। এবং নতুন উদ্যমে, নতুন গতিতে, নতুন জাগ্রত কিছু হোক, সেই যে যার মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং লুটপাটকারীদের এবং বিশৃঙ্খলাকারীদের যাতে কোনো স্থান না থাকে, এবং সুখী সমৃদ্ধ একটি সুন্দর জাতি যাতে আগামী প্রজন্ম পেতে পারে, সেই প্রত্যাশা আমি করি। এবং পরিশেষে সকলকে ধন্যবাদ জানাতে চাই আগুয়ান 71কে, ধন্যবাদ জানাতে চাই আব্দুল্লাহ চৌধুরীকে, যিনি আসলে অনেক পরিশ্রম করে যাচ্ছেন, এবং আমরা আশা করতে পারি তার মাধ্যমেও অনেক কিছু পরিবর্তন ঘটানো সম্ভব, এবং আগামীতে সমাজকে কিছু দেওয়াও সম্ভব। অর্থাৎ তারও শুভকামনা করি এবং ভালো প্রত্যাশা করি, যে প্রত্যাশার মাধ্যমে আমরা আসলে একটি নতুন স্বপ্নময় বাংলাদেশ পাবো। অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই। আমি আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব নওশীন জাহানের সাথে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। জি নওশীন জি, আপনি আমার প্রশ্নটি কি শুনতে পেরেছিলেন? জি জি ভাই, আপনি আমাকে বলেছেন যে আমি কেমন বাংলাদেশ দেখতে চাই। খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে আপনি পুরো অনুষ্ঠান জুড়েই তারুণ্যের প্রতি একটা এমফাসিস করেছেন, যেটা তরুণদের প্রতিনিধি হিসাবে আমি আসলে যেটা বলতে চাই যে আপনি সাম্প্রতিক সময় দেখবেন যে নেপোটিজম মানে স্বজনপ্রীতির যে ধারাবাহিকতা বাংলাদেশে শুরু হয়েছে, দুর্নীতির সূত্রপাত কিন্তু ওখান থেকেই। তো আমাকে যদি এক কথায় আপনি বলতে বলেন, তো পার্শ্ববর্তী দেশ দেখেন, আপনি বলিউডের উদীয়মান একজন অভিনেতা, সবার পছন্দের আমাদের একজন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সেও কিন্তু নেপোটিজমের শিকার হয়েই কিন্তু সুইসাইডাল একটা ব্যাপার তার মধ্যে ঘটলো। তো আমরা যারা তরুণ, আমরা কিন্তু বেকার বা যারা আসলে কর্মসংস্থানের মধ্যে এখনো নাই, যারা হতাশ, যে পেটে খাবার যদি না থাকে ভাই, তাহলে কিন্তু প্রবৃদ্ধির চিন্তা করা যায় না। তো এই তরুণদেরকে যদি আমরা কাজের মধ্যে ইনভলভ করতে না পারি, সুস্থ ধারায় আনতে না পারি, আমরা যদি সব জায়গায় স্বজনপ্রীতি করি, তাহলে কিন্তু বাংলাদেশের যে এক্সপেক্টেড লেভেলের পরিবর্তনটা আমরা চাচ্ছি সেটা সম্ভব না। একজন মাশরাফিকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব না। বাংলাদেশে আরো হাজারো মাশরাফির দরকার, যারা আসলে সামনে থেকে বুক চিতিয়ে সত্যিকারে টাইগারের মতো লড়াই করবে। এবং আমি আরেকটি জিনিস চাই, যে শুধুমাত্র সিজিপি এর ভিত্তিতে না, মেধার সঠিক মূল্যায়ন হোক প্রত্যেকটা জায়গায়। আমরা যেন এই নেপোটিজমটা না করি, এবং মেধার সঠিক মূল্যায়ন যদি আমরা করতে পারি, আমার কণ্ঠস্বর যদি আপনি রোধ না করে দেন, আমাকে যদি বলার সুযোগ দেন, আমাকে যদি ভাবার সুযোগ দেন, তাহলে হয়তো কিছু পরিবর্তন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সোনার বাংলা বা ডিজিটাল বাংলাদেশ আমরা ভিশন 21 বাস্তবায়ন করতে পারবো। এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ নওশীন জাহান। আমরা আবার পরবর্তী কোনো একদিন আপনাদের সাথে যুক্ত হব। একই সাথে দর্শক, আজকের এই প্রোগ্রামটি আমরা শেষ করতে চাচ্ছি। আজকে 17তম পর্ব ছিল। একটি চমৎকার আলোচনা হয়েছে। 3 জন
গুণী ব্যক্তির কাছ থেকে আসলে আমরা তাদের বাংলাদেশ ভাবনা সম্পর্কে জানতে পেরেছি, আমরা উৎসাহিত হয়েছি এবং একই সাথে তারা মেসেজ কিন্তু দিয়েছেন আমাদেরকে যে আগামীর বাংলাদেশ গড়তে হবে আজকের তরুণ প্রজন্মকে। সুতরাং তরুণ প্রজন্মের প্রতি এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে আজকের প্রোগ্রামটি শেষ করছি। জয় আগুয়ান, জয় ৭১, ভালো থেকো বাংলাদেশ।